ইলিশের বাড়ি কোথায়? আমি জানি না। ইলিশের বাড়ি কোথায়? অফকোর্স নোয়াখালী। নোয়াখালী? হ্যাঁ। আসুন ভ্রমণ করি, কি আছে জীবনে। 10,000, 6.5 কেজি আয়। টাকা দেখতে পাচ্ছেন এবং বাতাসে টাকার শব্দটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। চাঁদপুর হলো ইলিশের বাড়ি বলা হয়, কিন্তু এখানে কোনো ইলিশের ল্যান্ডিং স্টেশন নাই। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইলিশের বাড়ি চাঁদপুরে। আসসালামু আলাইকুম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এরা সবাই ক্লাস 8-এ পড়ে। স্কুল পালিয়ে আজকে তারা হচ্ছে চাঁদপুরে এসেছে এবং একই ড্রেস পরে। এই যে আরেকজন স্টুডেন্ট আসলো। এরা সবাই স্কুল পালিয়ে এসেছে, চাঁদপুরে এসে এরকম ফুটানি করছে। বাসায় কি বলে এসেছে এটা এখনো জানি না। আপনি বাসায় কি বলে আসছেন? তোমরা থাকো, যা ভালো মনে করো। আরে হাইলা লোকের লাঙ্গল বাঁকা, জনম বাঁকা চাঁদ রে, জনম বাঁকা চাঁদ। আজকে সব বাতাস আমার, সব স্নিগ্ধতা, সজীবতা এবং সবকিছু যেন ক্লান্তি ঝেড়ে ফেলার দিন আমার এবং আমাদের। কি কার্ড দিতে চান আপনি? সাক্ষাৎকার দিতে চান? বাসায় কি বলে আসছেন? আপনার বাসায় কেউ নাই। এই স্কুল পলাতক গ্রুপের নেতৃত্বে আছেন চাঁদপুরের ডিসি মহসিন উদ্দিন ভাই। নিরাপরাধ আমি। হ্যাঁ, আমি নিরাপরাধ। চাঁদপুর শহরকে খুবই অন্যরকম ভাবে দেখবো। কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, ইলিশের বাড়ি কোথায়? ইলিশের বাড়ি তো আমরা জানি কাঁচামরিচ চাষ যে এনে হয়, আলুর চাষ। মানে বগুড়াতে তো, তাই তো? যা ভালো মনে করে। যা ভালো মনে করে। বাসায় কি বলে আসছেন? বাসায় এইমাত্র ফোন দিছিল, আমি বললাম যে একটু মানে ঘুরতে যাচ্ছি, তো ব্যাপারটা বুঝতে পারিনি কই ঘুরতে যাচ্ছে। সকালে নাকি এই কি গো বাহাদুর রেডি হয়ে যাচ্ছে, এবং সবার বউ নাকি ওরে বস্তা দিচ্ছে যে বাজার করে নিয়ে আসে। এটা হইলো দেখি তাই? অনেকটা তাই। বাজারের কথা বলে বের হয়েছেন। ইলিশের বাড়ি কোথায়? ভাই আমাদের পুকুরে হয়। ভাই আমি নতুন আইছি, জানি না। ইলিশের বাড়ি কোথায়? লজ্জা পেয়ে গেছে ভাই। ময়মনসিংহ। ময়মনসিংহ। এটার বাড়ি ময়মনসিংহ। বগুড়া। অবশ্যই বরিশাল। লড়াই। ইলিশের বাড়ি এক্স্যাক্টলি কোথায় সেটা জানার জন্য আমরা আসলে নদীতেই যাত্রা শুরু করলাম। যদি আমরা দেখি যে কোনো একটা ইলিশ আমাদের সামনে এসে দাঁড়িয়ে দাবি করে যে এই চাঁদপুরে ইলিশের বাড়ি, তাহলে তো আর কোনো যারা কথা তুলে ধরেছে বিভিন্ন ধরনের কথাবার্তা, তাদের কথা বিশ্বাস করবো না। একটা চমৎকার বিকেল, একটা পাশে আপনারা দেখতে পাচ্ছেন চাঁদপুর শহর। আসলে এটা ব্রিটিশ পিরিয়ড থেকে একটা ঐতিহ্যবাহী নদী বন্দর, কিন্তু সেইভাবে আসলে এই অঞ্চলে শিল্পাঞ্চল গড়ে ওঠেনি। পাশাপাশি যে ট্যুরিস্ট বান্ধব যে চাঁদপুরকে আমরা করতে পারি, সেটাও হয়ে ওঠেনি। চাঁদপুর আর ইলিশ একটি অপরটির সাথে এতটাই সম্পৃক্ত যে চাঁদপুরের আরও অনেক তথ্য মানুষ খুব কমই জানে। এই ভিডিওতে আমরা চাঁদপুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি এর ইতিহাসও জানার চেষ্টা করব। চাঁদপুর শহরে যে নদীর উপরে যে বেদেদের বসবাস, বেদে পল্লী, এই যে নৌকাতে তারা বসবাস করে, তার পাশ দিয়ে যাচ্ছি। এখানে একটা মিনি কক্সবাজার আছে, যেখানেই নদী আছে, যেখানেই একটু সৈকতের মতো দৃশ্য তৈরি হয়, সেখানেই সবাই নাম দেয় হচ্ছে মিনি কক্সবাজার। ইতিহাসের দিকে দৃষ্টি দিলে দেখা যায় বর্তমান চাঁদপুর একটা সময় তৎকালীন ত্রিপুরা জেলার অন্তর্ভুক্ত ছিল। একটা বিশেষ কথা আপনাদের জানাই, সেটা হলো যে এই গ্রুপটা আমরা মূলত ঢাকাতে গুলশান 2-এ অরমো নামে একটা কফি শপ আছে, সেই কফি শপে আমরা নিয়মিত আড্ডা দিই। সেই আড্ডার জায়গা থেকে একে অপরের সাথে পরিচিত হতে হতে, বন্ধুত্ব বিস্তৃত হতে হতে আমরা একসাথে বেড়ানোর পরিকল্পনা করতে পারি। আমাদের অরমো গ্রুপের সেই আড্ডার জায়গা থেকেই সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা মহসিন উদ্দিন, চাকরির বাস্তবতায় তিনি এখন চাঁদপুরের ডিসি হয়েছেন। ডিসি হওয়ার পরে আমরা বারবারই চেষ্টা করছিলাম, তিনিও বারবার বলছিলেন তাকে এসে দেখে যাওয়ার জন্য, কারণ তার একটা চাকরির বাধ্যবাধকতা আছে, তিনি আগের মতো ঢাকায় আর যেতে পারেন না, আমরাও তাকে মিস করি। সেজন্য মূলত মহসিন ভাইকে দেখার জন্য এবং তাকে যে আমরা মিস করছিলাম, তার সাথে একটা দিন সময় কাটানোর জন্য আমরা এখানে এসেছি। লাভ দেন, আপনি তো ভুড়ি টুড়ি নাই মনে হচ্ছে। হ্যাঁ, আরে রফিক ভাই, আপনার মতো ইয়াং ম্যান
ক্লাস 8-এ পড়েন আপনি। আমরা চেষ্টা করছি যে এই চাঁদপুরে যে ত্রিমোহনা আছে আমাদের, আপনি জানেন যে এখানে পদ্মা, মেঘনা এবং ডাকাতিয়া নদী তিনটারই মানে মিলিত স্থল, সেইটাকে কেন্দ্র করে আমরা একটা রিভার ড্রাইভ করতে চাচ্ছি। আমরা 2 কিলোমিটারে একটা রিভার ড্রাইভ করতে চেয়েছি, কারণ আমাদের কাছে এই প্রশ্নটা এই অঞ্চলের মানুষজনই বেশি তুলেছে, বিশেষ করে সাংবাদিকরা তুলেছে যে আসলে এই নদীকে কেন্দ্র করে কোনো ধরনের ট্যুরিস্ট প্লেস নেই এখানে আর কি। সেই জন্য আমরা চিন্তা করেছি যে আমাদের এই মেঘনা নদীর যে অংশটা, এটা যথেষ্ট ভঙ্গুর এবং যথেষ্ট উত্তাল থাকে, এটাতে সম্ভব না। কিন্তু আমাদের ওই পারে পদ্মা নদী যেটা আছে, পদ্মা এবং ডাকাতিয়া নদীকে সংমিশ্রণে কেন্দ্র করে আমরা শহরের পাশে একটা শহর প্রতিরক্ষা বাঁধ হিসেবে আমরা সেটা তৈরি করব এবং এটাকে রিভার ড্রাইভ হিসেবে আমরা তৈরি করতে চাই। 1652 সালে পর্তুগিজ নাবিক স্যানসন দ্য অ্যাবেভিল যে মানচিত্র অঙ্কন করেছিলেন, সেই মানচিত্রে বান্দের নামে চিহ্নিত স্থানে একটি বড় নদী বন্দর ছিল। সেটি আসলে চাঁদপুর বন্দর। ফিলিংসটা এমন যে মনে হচ্ছে একটা ইয়টে করে কোনো একটা সমুদ্রের, বিশেষ করে দুবাইতে বা অন্য ইউরোপের কোনো দেশে আমরা ঘুরে বেড়াচ্ছি, অল্পের জন্য নিচে পড়ে যায় নেই। আমার ঠিক পেছনে সূর্য পশ্চিমের আকাশে ঢলে পড়ছে। এই সময়টাতে নদীর উপরে সূর্যের যে রেখাটা পড়ে, তার ফলে যে দৃশ্যের অবতারণা হয়, যে পরিবেশ তৈরি হয়, সেটা আসলে অন্যরকম একটা মুহূর্ত তৈরি করে। 1779 খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসনামলে ইংরেজ জরিপকারী মেজর জেমস রেনেল তৎকালীন বাংলার যে মানচিত্র এঁকেছিলেন, তাতে কেবলমাত্র ত্রিপুরা জেলায় দেখানো হয়নি, চাঁদপুর ও কুমিল্লার সঠিক অবস্থানও চিহ্নিত করা হয়েছিল। 1878 সালে যে 3টি মহকুমা নিয়ে ত্রিপুরা জেলা গঠিত হয়, তার মধ্যে চাঁদপুর অন্যতম। চাঁদপুর নিয়ে এর আগের বার এসে আমি বলেছিলাম যে চাঁদপুর হলো বাংলার ভেনিস, এবং চাঁদপুর 3টি নদীর মোহনায় অবস্থিত। এই শহরটাকে চেষ্টা করলে অসাধারণ একটা পর্যটন গন্তব্য তৈরি করা সম্ভব। আমরা চেষ্টা করছি যে ঢাকা টু চাঁদপুর, এটা শুধু ট্যুরিস্টদের জন্য একটা রিভার ক্রুজের ব্যবস্থা করতে। এটা নিয়েও অলরেডি আমরা পর্যটন কর্পোরেশনের সাথে কথা বলেছি। 1984 সালের 15 ফেব্রুয়ারি চাঁদপুর প্রশাসনিকভাবে জেলায় উন্নীত হয়। চলুন এবার চাঁদপুরের নামকরণের ইতিহাস জেনে নিই। 12 ভূঁইয়াদের আমলে চাঁদপুর অঞ্চল বিক্রমপুরের জমিদার চাঁদ রায়ের দখলে ছিল। এই অঞ্চলে তিনি একটি শাসন কেন্দ্র স্থাপন করেছিলেন। পর্যটন কর্পোরেশনের সাথে কথা বলেছি যে তাদের একটা হোটেল মোটেল এখানে স্থাপন করা যায় কিনা। ঐতিহাসিক জে.এম. সেনগুপ্তের মতে চাঁদ রায়ের নাম অনুসারেই এই অঞ্চলের নাম হয়েছে চাঁদপুর। আমার হাতে 1,500 টাকা। এটার পেছনে একটা চমৎকার গল্প আছে। গল্পটা হলো, আমরা যখন 18 জন ঢাকা থেকে আসছিলাম, তখন আমরা একটা কোস্টারের মধ্যে বসেছিলাম। বুড়ো খোকাদের একটা অন্যরকম দিন পালন করার জন্য এসেছি। সেহেতু আসলাম ভাই বলল যে এর মধ্যে এখন থেকে শুরু করে কারো কাছে যদি বাসা থেকে ফোন আসে, তাহলে তাকে 500 টাকা জরিমানা দিতে হবে। তো প্রথম 500 টাকাটা পাওয়া যায় সেই জরিমানা হিসেবে। আসিফ ভাইয়ের কাছে বাসা থেকে ফোন এসেছিল, ফয়সাল ভাইয়ের কাছে বাসা থেকে ফোন এসেছিল, সে 500 টাকা জরিমানা দিয়েছে, এবং তপনদার কাছে বাসা থেকে ফোন এসেছিল, সে 500 টাকা জরিমানা দিয়েছে। এখন আমরা অপেক্ষা করছি যে পরের কোনো একটা কম্পিটিশন করে আরো কিছু টাকা উপার্জন করা যায় কিনা। সূর্য ডুবে যাচ্ছে 3 নদীর মোহনায়, কি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। আমরা এখানে এই যে নদী বন্দরটাকে আরো আমরা একটু স্মার্ট করতে চাই। ইলিশটাকে যতদূর প্রক্রিয়ায় আমরা মানে প্রসেসিং করে আমরা যাতে এটা বিদেশে রপ্তানি করতে পারি, সেরকম আমাদের একটা প্ল্যান আছে। আমাদের ট্যুরিস্টরা আসবে, বেড়াবে, এখানে হোটেল রেস্টুরেন্টে খাবে, আবার যাওয়ার সময় যাতে সেই ইলিশ কিনে নিয়ে যেতে পারে, সেরকম একটা পরিবেশ আমরা তৈরি করতে চাই। নামকরণ নিয়ে অবশ্য ভিন্ন মত আছে। সেই ভিন্ন মত বলছে চাঁদপুর শহরের পুরিন্দপুর মহল্লার চাঁদ ফকিরের নাম অনুসারে এই অঞ্চলের নাম চাঁদপুর। এটা ইলিশের বাড়ি বাংলাদেশের মধ্যে ভুলা হলো 1 নম্বরে, চাঁদপুর হলো 6 নম্বরে ইলিশ উৎপাদনে। সারা বছরে আমাদের যে ইলিশ উৎপাদন হয়, প্রশ্ন হলো তাহলে ইলিশের বাড়ি কেন চাঁদপুর হলো? আপনি জানেন যে ইলিশগুলো হলো সামুদ্রিক মাছ, সকল ইলিশেই সমুদ্রেই থাকে, কিন্তু তার যখন ডিম ছাড়ার সময় হয়
তখন সে নদীতে আসে। এবং আমাদের যে বিজ্ঞানীরা তারা গবেষণা করে দেখেছে যে এই সমুদ্রের ইলিশগুলা সে ডিম ছাড়ার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত প্লেস মনে করে চাঁদপুরকে। মানে একটা মানুষ কর্মসূত্রে বিভিন্ন জায়গাতে যেতে পারে, কিন্তু তার জন্মটা কোথায়? বিজ্ঞানীরা এই গবেষণাটা বের করেছে যে যত ইলিশ আছে সব ইলিশ তার জন্মস্থান হিসেবে, তার মানে ডিম ছাড়ার মানে সবচেয়ে আদর্শ প্লেস হিসেবে তারা চাঁদপুরকে গণ্য করে। সেই জন্য এটাকে ইলিশের বাড়ি চাঁদপুর হয়েছে। এটা আমি শুনেছি যে চাঁদপুরে আসলে বাইরের ইলিশ, আপনি জানেন যে এখান থেকে বরিশাল ভোলা খুব বেশি দূরে না, জাস্ট 1 আওয়ার আর কি। তো ওরা যখন বরিশাল ভোলা থেকে ইলিশটা চাঁদপুরে নিয়ে আসে তাদের হয়তো খরচ খুব বেশি হয় না, কিন্তু এখানে যখন সে ইলিশটা বিক্রয় করতে আসে তার একটা ভ্যালুয়েট করে, এটা প্রতি কেজিতে মানে 200 থেকে 300 টাকা বেড়ে যায়। কারো কারো মতে পঞ্চদশ শতকে দিল্লি থেকে একজন প্রশাসক এখানে এসে একটি নদী বন্দর স্থাপন করেছিলেন। তার নাম ছিল শাহ আহমেদ চাঁদ, আর তার নাম অনুসারেই নাম হয়েছে চাঁদপুর। আমরা চর ভৈরবীতে চলে এসেছি। 6.5 কেজি, এই আয়ের দাম 10,000 টাকা। আমরা ইলিশের মৌসুমে আসিনি, তাই ইলিশ আমাদের দেখাও দিল না। বাগায়ের এটার দাম কত? এটা স্যার 4750 টাকা দিয়ে আমি কিনছি, আমার 5000 টাকা দেবেন স্যার। ও 4750 টাকা দিয়ে কিনছেন, 5000 টাকা দিলেই হবে। আপনি কি মাছ নিয়ে আসলেন? আয়ের মাছ দেখি। এই যে উনি আয়ের মাছ নিয়ে আসলেন মাত্র, ধরে নিয়ে আসলেন মাত্র। মঞ্জুরুল করিম। হ্যাঁ, দেখি কোথায় বের করলেন কিভাবে? আমি আপনার দেখে ফেজ দেখে তারপরে তাই? আমি দেখলাম যে আমার তো সাবস্ক্রাইব করা আছে আপনার চ্যানেল, হ্যাঁ, পরে আমি বের করলাম আর কি। ভালো করছেন। আপনি থাকেন কোথায়? আমি আমার বাড়ি এখানেই। তাই নাকি? তাহলে তো ভালো হচ্ছে, আপনার সাথে দেখা হলো। চাঁদপুরের হাইমচরের চর ভৈরবী এই জায়গাটার নাম ছিল। এর আগে আমরা পদ্মার চরে গিয়েছিলাম মুন্সিগঞ্জের দিকে। আজকে আমরা চাঁদপুর ভ্রমণ করলাম। আমরা বিশ্বাস করি এটা যদি আপনাদের ইন্সপায়ার করে তাহলে আপনারা বন্ধুরা, ফ্যামিলির লোকজন সবাই মিলে এরকম একটা দিন কাটাতে পারেন, সে আহ্বান জানিয়ে এই নদীর মাঝখান থেকে চাঁদপুর থেকে ইলিশের বাড়ি থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।